সেই কবে শঙ্খ ঘোষ লিখেছিলেন, পেটের কাছে উঁচিয়ে আছো ছুরি, কাজেই এখন স্বাধীন মতো ঘুরি। এখন শাসক পেটের কাছে নজরদারির ছুরি উঁচিয়ে রয়েছে কিনা সেই প্রশ্নেই আজ দিনভর উত্তাল হলো রাজনীতি। দফায় দফায় বিক্ষোভ সংসদে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, গণতন্ত্রের নামে বিপজ্জনক স্বৈরতন্ত্র চলছে। আর এরই মধ্যে হ্যাকিং কাণ্ডে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলছেন, বিজেপি নাকি সফটওয়্যার ব্যবহার করে 19-এর ভোটে 18টা আসন পেয়েছিল। পাল্টা বিজেপি বলছে, তাহলে 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল জিতল কি করে? অন্যদিকে 24-এর লোকসভা ভোটের আগে বৃহত্তর বিজেপি বিরোধী ঐক্য গড়ে তোলার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন, রোগী মরে যাওয়ার পর ডাক্তার দেখে লাভ নেই, সমস্ত বিরোধী দল মিলে আগে ভাগে প্ল্যানিং করতে হবে। পাশাপাশি আজই দেখাবো হারোয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি এবং তাতে ঝরে গেল দুটো প্রাণ। একই সঙ্গে দেখাবো কয়েক ঘন্টার মধ্যে বিরাটিতে তৃণমূল নেতা খুন। তবে সবার আগে এই অনুষ্ঠানে আপনাদের দেখাবো ফোন হ্যাকিং বিতর্কের মাঝে বিস্ফোরক অভিযোগ করলেন সুখেন্দু শেখর রায়। কি বলেছেন তিনি, দেখুন। 2019 সালে ইলেকশনকে ওরা রিগ করেছে টেকনিক্যালি, তাই ওরা 18টা আসন পেয়েছিল। পেগাসাস কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল। লোকসভা ভোটে সফটওয়্যার রিগিং এর অভিযোগ উড়িয়ে দিল বিজেপি। তাহলে কি পেগাসাস এক্সপায়ারি হয়ে গেছে? কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে? 2019-এ পেল, আর সেই পেগাসাস এখনো যখন কেন্দ্র সরকার ব্যবহার করছে বলে অভিযোগ করছেন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস এত সিট পেয়ে গেল, তাহলে অ্যান্টিডোট আবিষ্কার করে ফেলেছেন। সব মিলিয়ে ফোন হ্যাকিং কাণ্ডে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত রইল সংসদ। দফায় দফায় মুলতবি হলো দুই কক্ষ। ইসরায়েলি সংস্থা এনএসওর তৈরি স্পাইওয়্যারের মাধ্যমে ফোন হ্যাকের অভিযোগে গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। সত্য অনুসন্ধানে তদন্তে নির্দেশ দিয়েছে ফ্রান্স। যে দেশের সংস্থার তৈরি সফটওয়্যার নিয়ে বিশ্বজোড়া বিতর্ক, সেই ইসরায়েল সরকারও পেগাসাস তদন্তে মন্ত্রীদের বিশেষ দল গঠন করেছে। অথচ মোদী সরকার কেন এ নিয়ে তদন্তে নির্দেশ দিচ্ছে না, প্রশ্ন তুলছে বিরোধীরা। In the name of democracy, the dangerous autocracy is going on. We want impartial justice. Why they are not taking suo motu action? Without government, nobody can purchase this type of instrument. It is from Israel and they have purchased from NSO. As a NSO, Government of India purchased this to capture the democratic rights of the people. এই প্রসঙ্গে এদিন রাজ্যসভায় বক্তব্য রাখতে ওঠেন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। In the past, similar claims were made regarding the use of Pegasus on WhatsApp. Those reports had no factual basis. বক্তব্য চলাকালীনই তথ্য প্রযুক্তি মন্ত্রীর হাত থেকে বিবৃতির খসড়া ছিঁড়ে উড়িয়ে দেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। After the House got adjourned, suddenly I was called by Honorable Minister Mr. Hardeep Singh Puri ji in a very bad manner. But out of my gesture, I went to him. Then suddenly he has started threatening me like anything. He was pointing me out and he was using abusive language like anything, and he was threatening me and he was about to assault me physically. संसद में जब मंत्री अपना बयान पढ़ रहे थे तो उस कागज को उनके हाथ से छीनकर फाड़ा गया एक टीएमसी के नेता के द्वारा। इस झूठ मूठ की राजनीति को विपक्ष के लोग बढ़ावा दे रहे हैं और भारत के मान सम्मान को गिराने का काम कर रहे हैं। সূত্রের খবর, তৃণমূল সাংসদ শান্তনু সেনকে নিয়ম ভঙ্গের অভিযোগে সাসপেন্ডের আর্জি জানিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন করবে বিজেপি। পেগাসাস কাণ্ডে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে এদিন রাজভবন অভিযান করে কংগ্রেস। বিজেন্দ্র সিংহ, ব্রতদীপ ভট্টাচার্য, দীপক ঘোষ, এবিপি আনন্দ। ব্যাপ্তি থেকেও নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে তুলনা টানতেই পারেন। আমরা প্রথম দিন থেকে বলছি যে এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে নিঃসন্দেহে শুধু মানুষের গণতান্ত্রিক অধিকারে নয়, একেবারে মৌলিক অধিকার হরণ। কিন্তু আমি এই প্রশ্নে সমীর চক্রবর্তীর কাছে আসবো তৃণমূল কংগ্রেসের তরফে। দাদা, সুখেন্দু শেখর রায় তিনি যা বলছেন, 2019-এ এই পেগাসাস ব্যবহার করে নাকি বিজেপি বাংলায় 18টা আসন পেয়েছিল। এরপর তো কয়েকটা প্রশ্ন অবধারিত হয় সমীরদা। এক হচ্ছে যে পেগাসাস সফটওয়্যারটা তারপরে বিজেপি হারিয়ে ফেললো কিনা, অথবা দুই আরেকটা প্রশ্ন হতে পারে যে সফটওয়্যারের এক্সপায়ারি ডেট, সেটা লাইসেন্স রিনিউ করতে হয়, সেই লাইসেন্স রিনিউ করতে ভুলে গেল কিনা।
আর যে পেগাসাসটা তৃণমূলের হাতে চলে এলো কিনা। মানে আমার বক্তব্য উইথ আ ভেরি সিরিয়াস নোট, গোটা দেশের মানুষ 130 কোটির দেশে প্রত্যেকে জানতে চায় সত্যিটা কি, তার কারণ প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত। কিন্তু এই ধরনের মানে নন সিরিয়াস অভিযোগ করে ইস্যুটা ডাইলিউট হয়ে যাচ্ছে না তো? আপনার সময় শুরু এখন। সুমনবাবু, আমি আমার বক্তব্যে শুরুতেই একটা কথা বলবো, যেটা দিয়ে আপনিও শুরু করলেন। গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটাই বলেছেন, রিচার্ড নিক্সনের কথা। 1974 সালে ওয়াটারগেট কেলেঙ্কারি কি হয়েছিল? টেলিফোনে আড়ি পাতা হয়েছিল। তখন তো মোবাইল ফোন আবিষ্কার হয়নি, তখন ল্যান্ডলাইন, সেই টেলিফোনে আড়ি পাতা হয়েছিল এবং সেটা প্রমাণিত হওয়ার পরে তাকে পদত্যাগ করতে হয়েছিল, মনে করে দেখুন। তারপরে জেরাল্ড ফোর্ড ওখানে 38তম প্রেসিডেন্ট হয়ে আসেন ওই 1974 সালে, সেই দিনই 9ই আগস্ট। তারপর তো দীর্ঘ ইতিহাস, তার মধ্যে আর ঢুকছি না। তারপর জিমি কার্টার। আমার এখানে ছোট্ট প্রশ্ন থাকবে, ডিপ থ্রোট সেই সাংকেতিক ব্যক্তি, সেই ডিপ থ্রোটের ভূমিকা তৃণমূল কংগ্রেস কি নিতে চাইছে? না, আমি আসছি, আপনার উত্তরেই আমি আসছি, আপনার প্রশ্নের উত্তরটাই আমি দেবো। যে কারণে রিচার্ড নিক্সন শুধু টেলিফোনে আড়ি পাতার অভিযোগে তিনি পদত্যাগ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে, সারা পৃথিবী কুর্নিশ জানিয়েছিল আমেরিকান ডেমোক্রেসিতে, তাহলে আজকে কেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পদত্যাগ করবেন না এই দায়িত্ব নিয়ে? এটা আমার প্রথম প্রশ্ন। ভারতবর্ষের গণতন্ত্রের ওপর যদি এতটাই আস্থা থাকে, তাহলে কেন তারা পদত্যাগ করবেন না? কেউ তো বাদ নেই সুমনবাবু। 40 জনের ওপর বিখ্যাত সাংবাদিকদের ফোন হ্যাক, সুপ্রিম কোর্টের বিচারপতির ফোন হ্যাক, চিফ জাস্টিস এই চিফ ইলেকশন কমিশনারের ফোন হ্যাক, সমস্ত রাজনীতিবিদ যারা প্রথম সারির, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে একটা রুদ্ধদ্বার কক্ষে মিটিং হয়েছে, সেখানে প্রশান্ত কিশোর ছিল, তৃণমূলের সভাপতি সুব্রত বক্সী ছিল, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, গোটাটাই হ্যাক। সুখেন্দু শেখর রায় যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এই ফোন ট্যাপিংয়ের অভিযোগ কিন্তু 2020 সালের আগে খুব একটা বেশি আসেনি। সুতরাং তৃণমূল কংগ্রেসের রণনীতি এরা আড়ি পেতে শুনেছিল, সেই কথাটাই সুখেন্দু শেখর রায় বলতে চেয়েছেন। আমি যদি বিপক্ষ দলকে আগেই আমার রণনীতিটা জানিয়ে দিই, বা তারা যদি আড়ি পেতে শোনেন, তাহলে তো একটাই প্রশ্ন থাকে যে 19-এ আড়ি পেতে শুনে ভালো রেজাল্ট করলেন, 21-এ আড়ি পেতে শুনে তৃণমূলের রেজাল্ট ভালো হলো কি করে? না না, এটা পরিষ্কার ভাবে বলছি, আমরাও সতর্ক হয়ে গেছিলাম। 2020 সালের পর থেকে টেলিফোনেও সুমনবাবু কথা বলা যাচ্ছিল না, আমরা সবাই সতর্ক ছিলাম। কিন্তু নতুন জিনিস উদ্ঘাটিত হলো, ফোন যদি সুইচ অফ রাখি তাহলে সেটাও নাকি পুরোটা ক্যারি ফরওয়ার্ড করে যাবে, কেউ হ্যাক করে নিতে পারে। আমি আবার আসবো রমিতদার কাছে, শঙ্কর মণ্ডল তার কাছে যাব। শঙ্কর বাবু, আমি বলছি যে আবার বলছি উইথ আ ভেরি সিরিয়াস নোট, ফ্রান্স তদন্ত শুরু করেছে। ফ্রান্স পারলে, আগের দিন অনুষ্ঠানে প্রশ্ন তুলেছিলাম ভারত কেন পারবে না, আজকে খবর যে ইসরায়েল অবধি তারা তদন্ত শুরু করেছে যে এই সফটওয়্যারের অপব্যবহার হয়েছে কিনা, বিরোধীদের, সংবাদ মাধ্যমের, সমাজকর্মীদের ওপর গোয়েন্দাগিরি চালানো হয়েছে কিনা। আমি বলছি একটা তদন্তের নির্দেশ কেন আসবে না, কেন স্পষ্ট ভাষায় সংসদে দাঁড়িয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করা হবে না কেন্দ্রীয় সরকারের তরফে? আপনার সময় শঙ্করবাবু শুরু এখন। আসলে বিষয়টা যে জায়গায় দাঁড়াচ্ছে, বিরোধীদের একটা অভিযোগকে কেন্দ্র করে যদি সংসদের অফুরন্ত সময় নষ্ট করতে হয় বা তদন্তের প্রক্রিয়াকে চালাতে গিয়ে একটা বিরাট অর্থব্যয়বহুল ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সেটাকে বিজেপি এই মুহূর্তে যে রাজনৈতিক অবস্থান রয়েছে এবং ভারতবর্ষের যে সার্বিক পরিস্থিতি রয়েছে তাতে খুব বেশি প্রাসঙ্গিক বলে মনে করছে না। এখন প্রশ্ন, বিরোধীরা যদি প্রক্রিয়া আছে, পার্লামেন্টে একটা বিবৃতি করতে চায় তাহলে তারা তো এটা নিয়ে আইনের দ্বারস্থ হতে পারে, তারা আইনের দ্বারস্থ হয়ে তো প্রমাণ করতে পারে বা ভারত সরকারকে বাধ্য করতে পারে তদন্তের জন্য, আমরা তো এটাও বলতে পারি। কিন্তু প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হলো কোথায় না, পশ্চিম বাংলার এই আজকের এই রাজনৈতিক দল একটি রাজ্যের ক্ষমতায় আসীন হবার পর তারা মনে করছে যার পৃথিবীর সর্বশক্তিমান, এবং সেইটি প্রমাণ করবার জন্য তাদের কাছে কোনো ইস্যু না থাকবার জন্য নন ইস্যুকে ইস্যুতে কনভার্ট করবার যে আপ্রাণ মরিয়া চেষ্টা, এবং শুধু সেখানেই ক্ষান্ত নয়, আজকের সাংসদ শান্তনু সেন যে অভব্য ব্যবহার তিনি পশ্চিমবাংলার মানুষ হয়ে ওই পার্লামেন্টে করলেন, যা শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। সংসদের কোনো রীতিনীতিকে তারা মানে না, যেখানে তথ্য নিয়ে কথা হচ্ছে, যেখানে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কথা বলছেন
তার যদি কোনো বক্তব্য থাকে তাকে অবশ্যই কন্ডেম করা যায়, কিন্তু তার হাত থেকে সেই বক্তব্যকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার যে নজির তিনি সৃষ্টি করলেন, এটা আর যাই হোক পশ্চিমবাংলার সংস্কৃতির পক্ষে বেমানান বলেই আমরা মনে করি। তার প্রশ্নটা তাই, ভারতবর্ষের সরকার এর তদন্ত করবে কি না করবে সেটা তো নিশ্চয়ই সময় বলবে, কিন্তু সংসদের মধ্যে আজকের যে নির্দিষ্ট নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনের মধ্যে দাঁড়িয়ে যদি তারা প্রতিবাদ করে অবশ্যই সেই প্রতিবাদ সমর্থনযোগ্য এবং তার জন্য আইনের দ্বারস্থ তারা হতেই পারে। আমি এই আপনার শেষ বাক্যটা, যে বিরোধীরা, সমীর চক্রবর্তী, বিরোধীরা আইনের দ্বারস্থ হতে পারে, আদালতে যাচ্ছে না কেন? আমি তার আগে একটা কথা শঙ্করবাবুর প্রশ্নের উত্তর দিয়ে নিই। হ্যাঁ, শুভেন্দু অধিকারী সমেত আপনাদের সমস্ত বিজেপির বিধায়করা রাজ্যপালের ভাষণ চলাকালীন কি তাণ্ডবটা করেছিলেন বিধানসভার মধ্যে, রাজ্যপালের ভাষণ ছিঁড়ে ফেললেন, সেটা আইন গ্রহণ মানে আইনযোগ্য। আমার প্রশ্ন শঙ্করবাবুর কাছে, সুমনবাবুরা দেখিয়েছেন সে দৃশ্য, আমি সেই বিতর্কে ঢুকছি না। আমি বলি সুমনবাবু, ভারতবর্ষের পেগাসাস নিয়ে ফ্রান্স তদন্ত করছে, ভারত সরকার নীরব। ঠিক দেখুন রাফেল চুক্তি, দাসো কোম্পানি ফ্রান্সের, সেখানে কিন্তু তদন্ত শুরু হয়েছে, ভারত সরকার ক্লিন চিট দিয়ে বসে আছে। কত টাকার ঘুষ নিয়েছেন শুনুন সুমনবাবু। বিরোধীরা আদালতে যাচ্ছে না কেন? একটা কথা আমি আপনাকে বলি এখানে, যে মনমোহন সিং এর সরকার যখন এই ড্রাফটটা তৈরি করে এবং ফ্রান্সের সঙ্গে তাদের যখন চুক্তিটা প্রাথমিক পর্যায়ে ছিল, তখন এক একটা রাফেলের দাম নির্ধারিত হয়েছিল 526 কোটি টাকা। কোন এক অজানা কারণে সেটা হয়ে গেল 1650 কোটি টাকা। আজকে সমিতদা, আপনি আমার ফ্ল্যাশব্যাকে যেতে বাধ্য করলেন। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে চেস ক্লক ফরম্যাটে একেবারে ফ্ল্যাশব্যাক দিয়ে শুরু করব। মনমোহন সিং, এই মাত্র সমিতদা বলছিলেন, মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, একটার পর একটা ভারতবর্ষ তোলপাড় করে দেয়া দুর্নীতির ইস্যু আসছে এবং বিরোধীরা, বিজেপিরা একেবারে পরিষ্কারভাবে স্পষ্ট সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছে। দিনের পর দিন সংসদ অচল, কোনো বিবৃতি নেই। আমি বলছি বিশ্বনাথদা, মনে থাকবে যে একেবারে মনমোহন সিংয়ের নামই দেয়া হলো যে মৌনমোহন, যে তিনি মৌনতা থেকে বেরোতে পারছেন না। আমি বলছি যে এই ক্ষেত্রে, এই পেগাসাসের ক্ষেত্রে ঠিক ভুল, সত্য অসত্য এই তো তদন্তে বা ভবিষ্যৎ আমাদের বলবে, কিন্তু কেন এখনো একটা স্পষ্ট বিবৃতি এলো না, যে বিবৃতি একেবারে পরিষ্কার করে দেবে 130 কোটি ভারতবাসীর সামনে যে এনএসও নামক ইসরায়েলি সংস্থাটার এই যে পেগাসাস, সেটা এক, ভারত সরকার ব্যবহার করেছে কি করেনি, দুই, করলে কবে থেকে ব্যবহার করা হয়েছে, তিন, কাদের ওপর ব্যবহার করা হয়েছে, চার, যেহেতু পুরোটাই সরকারি এবং পেগাসাস জানিয়েছে যে একেবারে কেন্দ্রের সরকার ছাড়া, রাষ্ট্রের ক্ষমতাসীন সরকার ছাড়া কাউকে তারা বিক্রি করে না, ট্যাক্স পেয়ার মানি, কত টাকায় কেনা হয়েছে আদৌ যদি ব্যবহৃত হয়ে থাকে। আমি বলছি আবার একবার আমার সেই মৌনমোহনের বিজেপির দেয়া নামটা মনে পড়লো, যে প্রধানমন্ত্রী বা শীর্ষস্থানীয় মন্ত্রীদের কোনো বিবৃতি আছে না সংসদে। প্রায় একই রকম ইতিহাসের পুনরাবৃত্তি গত দুদিন ধরে অন্তত সংসদে আমরা দেখছি। বিশ্বনাথ চক্রবর্তীর সময় শুরু এখন। দেখুন, আসলে কেন্দ্র বা রাজ্য স্তরে সর্বত্র সরকারটাকে মনে করা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। নরেন্দ্র মোদী ওখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে কেন্দ্রীয় সরকারটাকে চালান, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে প্রাইভেট কোম্পানি হিসাবে চালাতে চান। ফলে না হলে শুধুমাত্র তো বিরোধীরা অভিযোগ করছে তা নয়, ওখানে রাইট টু প্রিভেসি, যেটা সুপ্রিম কোর্টের মতে আমার মৌলিক অধিকার, বহু সংখ্যক মানুষের নাম উঠে এসছে। মৌলিক অধিকারের প্রশ্ন রক্ষার দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের, অবশ্যই কেন্দ্রীয় সরকারের তো মৌলিক অধিকার রক্ষার প্রশ্নে নিজে স্বতঃপ্রণোদিতভাবে এসে বিবৃতি দেওয়া দরকার, তদন্ত করা দরকার। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার প্রশ্নে কেন্দ্রীয় সরকার চুপ করে থাকতে পারে না, প্রধানমন্ত্রী চুপ করে থাকতে পারেন না। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে যখন ইউপিএ 2 সরকারের সময় একের পর এক এই ধরনের অভিযোগগুলো আসছিল, সংসদ যেমন বিজেপি অচল করে রেখে দিয়েছিল, আবার একই সাথে বিজেপি দ্বিতীয় রাস্তাটাও খোলা রেখেছিল। একের পর এক সুপ্রিম কোর্টে মামলা করেছে, যে অধিকাংশ মামলাগুলো কিন্তু সেই মানে তদন্ত হয়েছে সেগুলো, এবং অনেকে জেলে গেছে বিরোধীদের। কিন্তু আমাদের বিরোধীদেরও মাথায় রাখতে হবে দ্বিতীয় অস্ত্রটাও কিন্তু, অর্থাৎ আদালতে কিন্তু যেতে হবে প্রয়োজনে। এবং প্রধানমন্ত্রী তিনি হাউসের লিডার, তিনি যদি মুখ না খুলেন, মুখ খুলবেন কে? আসলে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো ফ্রান্স যদি তদন্ত চাইতে পারে, ইসরায়েল যদি চাইতে পারে, আমরা চাইতে পারছি না। তার কারণ হলো কেঁচো খুঁড়তে সাপ বাড়ানোর সম্ভাবনা আমাদের সবসময় থাকে।
এই যে ধরুন আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে ফোন ট্যাপ করার বা এই ধরনের কারসাজি করার, একই অভিযোগ তো রাজ্য স্তরেও আছে। এই মুকুল রায় সেদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা করে গেছে যে 3টে ফোন দেখিয়ে উনি বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাকে একের পর এক মানে এই ফোন ট্যাপের মধ্যে ফেলেছে, এবং তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করেছেন। পশ্চিমবাংলায় কোনো সাংবাদিক, কোনো রাজনৈতিক নেতারা হোয়াটসঅ্যাপ কল ছাড়া কল করতে পারেন না। আর লার্জার পার্সপেক্টিভটা কি, যে মানুষের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলছে এই নরেন্দ্র মোদী সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ফলে যদি আমি এবার সমীর চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ চক্রবর্তী যে অভিযোগ তুলছেন 2017 সালে, এটা একদম ফ্যাকচুয়ালি কারেক্ট। 23 নভেম্বর বিজেপিতে মুকুল রায় যোগ দিলেন, তার 2 সপ্তাহের মধ্যে 15ই নভেম্বর তৃণমূল কংগ্রেস তার টেলিফোনে আড়ি পাচ্ছে এই অভিযোগে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন, এবং তারপর একই অভিযোগে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর কাছে গিয়ে তিনি নালিশ করেছিলেন। সমীর চক্রবর্তী, মুকুল রায় কিন্তু তৃণমূলে যোগদানের পর একটা কথা বলছেন যে ওটা বিজেপি তাকে জোর করে করিয়েছিল। তার কারণ রাজ্যের হাতে তো পেগাসাস নেই। কেন্দ্রীয় সরকার আগে এগিয়ে এসে বলুন তারা পেগাসাসটা কিনেছেন, মানে ওই স্পাইওয়্যারটা তারা কিনেছেন না কেনেননি, এই উত্তরটা আগে দিন না। কিনে থাকলে কতগুলো কিনেছেন, কাদের ফোনে, তার তালিকা দিন, নাকি সবাই দেশদ্রোহী? প্রশ্ন হচ্ছে যে যখন উনি যে দলে যাবেন সেই দলে যদি চাপ দিতে থাকে, তখন বিজেপি চাপ দিচ্ছে একরকম করেছেন, আজকে তৃণমূল চাপ দিলে আরেক রকম বলবেন। শুনুন, রাজ্য সরকার ট্যাপ করতে পারে না। রাজ্য সরকারের কাছে সে যন্ত্রই নেই, ওটা কেন্দ্রীয় সরকারকে করতে হয়। তার কারণ টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টটা কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের নয়। আমি তৃণমূল সরকার ট্যাপ করছে না করছে বিরোধীদের অভিযোগ, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু এটা আপনি কি বললেন রাজ্য সরকার ট্যাপ করতে পারে না? আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে একাধিক সাক্ষাৎকারে ক্ষমতা আসার আগে, যখন তিনি বিরোধী নেত্রী, এই স্টুডিওতে বসে বলেছেন যে রাজ্য সরকার কিভাবে প্রতি মুহূর্তে টেলিফোন ট্যাপ করছে, তখন বামফ্রন্ট সরকার। তার কারণ আপনি খেয়াল রাখবেন সুমন বাবু, বামফ্রন্ট যে ট্যাপিংটা করতো কেন্দ্রীয় সরকারের সাহায্যে, তখন বামেদের সমর্থন নিয়ে কেন্দ্রে কংগ্রেস সরকার, এটা ভুলে যাবেন না। 2004 সাল থেকে 2008 সাল। তাহলে ইউপিএ 2 এর সময় সেই সুবিধা তো, মানে আমি বলছি রাজ্যের তৃণমূল সরকারেরও ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় ফোন ট্যাপিং এ বিশ্বাসী নন, হ্যাঁ, এটা পরিষ্কার ভাষায় বলছি। এই জবাবটা থেকে আমি একেবারে পুরো বিতর্কটা, পার্সপেক্টিভটা একেবারে সাধারণ মানুষের জায়গায় নিয়ে আসি। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উপায় সবাইকে দেখিয়েছেন যে টেলিফোনের, মোবাইল ফোনের এই স্টিকিং প্লাস্টার দিয়ে এই ক্যামেরাটাকে ঢেকে দেয়া। আমি এই বিষয়ে একেবারে আমি সাধারণ মানুষের পার্সপেক্টিভে এই জন্য বলছি যে সত্যি সত্যি এইভাবে ভিডিও বা স্টিল ছবির রেকর্ডিং আটকানো যায়, কিন্তু বাকিটা পুরোটা কি সম্ভব? আমি একবার প্রতিবেদন দেখাবো, তারপর এই বিষয়ে বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত আমার সঙ্গে আছে, দ্রুত দেখব। এটা তো আমি লুকোপ্লাস্টার লাগিয়েছি, মানে ওদের মুখে লুকোপ্লাস্টার লাগানো উচিত যারা এসব করছে। এটা তো আমার সিম্বলিক প্রতিবাদ। পেগাসাস ভয়ঙ্কর এক স্পাইওয়্যার। পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরে বসে যে কোনো কারুর মোবাইল ফোনের ক্যামেরা চালিয়ে তার ও তার আশপাশের ছবি তুলে নেওয়া যায়। তাহলে পেগাসাসের নজর এড়ানোর উপায় কি? ইতিমধ্যে মোবাইল ফোনের ক্যামেরায় স্টিকার আটকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পেগাসাসের ভয় ছড়িয়েছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রেও। এদিন সেক্টর 5-এর একটি তথ্য প্রযুক্তি সংস্থার অফিসে গিয়ে দেখা গেল এই ছবি। অফিসে রাখা সারি সারি ল্যাপটপ, প্রত্যেকটার ওয়েবক্যামে স্টিকার লাগানো। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, শহরে অনেকেই রয়েছেন যারা নিজের মোবাইল ফোন এবং ল্যাপটপের ক্যামেরার সামনে টেপ লাগিয়ে রেখেছেন। আমরা রয়েছি সল্টলেকের সেক্টর 5-এর একটি অফিসে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারাই কাজ করছেন ল্যাপটপে, প্রত্যেকের ল্যাপটপের ঠিক ক্যামেরার সামনে এভাবেই কিন্তু টেপ লাগানো। ক্যামেরাকে একটু হাইড করে রাখি, তার কারণ হচ্ছে কি, এটা যদি আমাদের ক্যামেরা অ্যাক্সেস হবে আমার অফিস প্রিমিসেস আর কনফিডেন্সিয়াল জিনিসটা দেখতে পারবে। যখন আমাদের অ্যাকচুয়ালি মেন মানে সিকিউর টাইপের কনফিগারেশন হয়, তখনই আমরা এটাকে হটিয়ে দিই। প্রিরিকুয়েশন হিসেবে আমরা এখন যেটা করতে পারি সেটা বেসিক্যালি আমরা একটা ট্রান্সপারেন্ট নয় এমন একটা টেপ আমরা ফোনের ক্যামেরাতে ইউজ করতে পারি, যেখানে কি হবে আপনার ফোনটা যদি ম্যালওয়্যার দ্বারা এফেক্টেড হয়ও তাহলেও কিন্তু ভিকটিম আপনার স্ন্যাপ নিতে পারবেন বা ক্যামেরার অ্যাক্সেস নিতে পারবে না। সো তাই জন্য আপনারা দেখে থাকবেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যান্ড ফেসবুকের ওনার যিনি মার্ক জুকারবার্গ, ওনারাও কিন্তু সেম প্রসেস এখন বেসিক্যালি ইউজ করছেন। পেগাসাস ইটস এ ডেঞ্জারাস, ফেরোসাস, সকলের কণ্ঠ বন্দি করবার। ফোনটা রেখে লাভ কি? এটা আইদার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া উচিত। এটা থেকে বাঁচতে গেলে দুটো রাস্তা আছে,
এক ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও, ঘুমিয়ে পড়বে, বরফের মধ্যে ঠান্ডায় ঘুমিয়ে পড়বে, আর জাগবে না। আর দুই হচ্ছে এটা শ্রাদ্ধ সংক্রান্তি করে একেবারে বাদ দিয়ে দাও। আসল বিষয় হচ্ছে এনএইচআরসি রিপোর্টটা যাতে দেশের সর্বত্র পৌঁছে না যায়, পশ্চিমবঙ্গে আইনের শাসন যে সম্পূর্ণ ভেঙে পড়েছে এটা যাতে দেশবাসীর কাছে পৌঁছে না যায়, সে কারণেই আজকে ওই লিকোপ্লাস্ট লাগানো হচ্ছে। আসলে তারা লিকোপ্লাস্টটা লাগাতে চান এনএইচআরসির রিপোর্টের খামটার ওপরে। ডিপ ফ্রিজে আইসক্রিম রাখবেন কি ফোন রাখবেন সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। সূত্রের খবর, এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেগাসাস কাণ্ড নিয়ে মন্ত্রীদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, টেলিফোনে কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধান হন। যত হাই এন্ড মোবাইল ফোনই ব্যবহার করুন না কেন, সব ফোনই কিন্তু হ্যাক করা যায় কিংবা হ্যাক হচ্ছে। গুরুত্বপূর্ণ কথা সামনাসামনি বলুন, টেলিফোনে অত কথা বলবেন না। হোয়াটসঅ্যাপ কল কিংবা ফেস টাইম কলও নিরাপদ নয়। সব মিলিয়ে পেগাসাস আতঙ্ক এখন চরমে। দীপক ঘোষ, আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। আমি প্রযুক্তিবিদ সন্দীপ সেনগুপ্তর কাছে যাব। সন্দীপ, অ্যাডিসিভ টেপ মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চে থেকে দেখিয়েছেন। আমি বলছি সন্দীপ, প্রথম প্রশ্ন যে সত্যি সত্যি এতে স্পাইং আটকানো যায় কিনা। দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে থাকবে যে ক্যামেরার ছবি তোলা বা ভিডিও তোলা না হয় আটকানো গেল, কিন্তু এই যে মাইক্রোফোন হ্যাকিং, এইটাকে আটকানো যায় কিনা, অডিও রেকর্ডিংটা আমি বন্ধ করতে পারছি কিনা, বা কি করলে অডিও রেকর্ডিং বন্ধ করতে পারবো। তৃতীয় প্রশ্ন সন্দীপ থাকবে, সেটা হচ্ছে যে আরও গুরুত্বপূর্ণ তো ফ্রন্ট ক্যামেরাটা। এই ফ্রন্ট ক্যামেরাটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এই যে আমি ফোনটা রাখলাম, এই ফোনটা রাখার সময় কিন্তু ওপরের অংশের যে ক্যামেরা সেটা একেবারে স্পষ্ট গোটা এলাকার আশেপাশের, এবং এখন তো বহু ক্যামেরায় ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাচ্ছে, যার ফলে পুরো অংশটার তোলা যাচ্ছে। অর্থাৎ একেবারে এই শুধুমাত্র এই ক্যামেরা আটকালেই শান্তি পাওয়া যাচ্ছে না আমার বেশিরভাগ সময়, তার কারণ এইভাবেই সারফেসে কেউ উল্টো করে তো ফোন রাখেন না, সোজা করেই ফোন রাখেন। সন্দীপ, আমার পরিষ্কার প্রশ্ন যে এতে কাজ হয় কিনা, এবং এর মানে লুফোলসগুলো ঠিক কোথায় কোথায় বা কিসে কাজ হতে পারে। সন্দীপের সময় শুরু এখন। প্রথম কথা হচ্ছে, আজকে আমি যদি ক্যামেরার উপর একটা সেলোটেপ লাগিয়ে রাখি, আমার আশেপাশে যিনি আছেন তাদেরকে ক্যামেরা যদি ইনফেক্টেড হয়, তাহলে তো আমার চারপাশে সবাইকেরই ক্যামেরা সেলোটেপ দিতে হবে। কারণ যে কোনো একটা ক্যামেরা যদি খোলা থাকে তাহলে সেখান থেকেই কিন্তু আমার পুরো কভার হয়ে যাবে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা অডিওটা একটা কায়দা করা হয়েছিল, সেটা হলো অডিওতে আমার যদি একটা মাইক্রোফোনের এক্সটার্নাল মাইক্রোফোনের জ্যাক আমি যদি ফোনে লাগিয়ে সেই তারটা কেটে দিই, তাহলে আমার এক্সটার্নাল মাইক্রোফোনটাও কাজ করছে না, ইন্টারনাল মাইক্রোফোনটাও কাজ করছে না। সেইটা কিন্তু আগে অনেক জায়গায় ইউজ করা হয়েছিল, যে আমার একটা জ্যাক, এক্সটার্নাল মাইক্রোফোনের জ্যাক ফোনের মধ্যে ঢুকিয়ে তারটা কেটে দিলে তাহলে আমার দুটো মাইক্রোফোনই একসঙ্গে বন্ধ হয়ে যায়। সেইটা কিন্তু একটা উপায় আছে। 3 নম্বর হচ্ছে, আজকে আমার ফোন হ্যাকিং হয়েছে কিনা সেটা কিন্তু একটা বোঝার খুব সহজ উপায় আছে। আমি ফোনটা রেখে দিয়েছি, কোনো কাজ করছে না, কিন্তু ফোনটা যদি দেখা যাচ্ছে খুব গরম হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ব্যাটারির পাওয়ারটা কমে যাচ্ছে, যদি আমার ফোন কোনো অ্যাক্টিভিটি না থাকে আর ফোনটা গরম হয়ে যায় আর ব্যাটারিটা খুব তাড়াতাড়ি ড্রেইন হতে থাকে, তাহলে কিন্তু একটা সম্ভাবনা আছে যে আমার ফোনটার মধ্যে কোনো রকম একটা ব্যাকগ্রাউন্ডে কোনো একটা সফটওয়্যার রান করছে যেটা ফোনটাকে হ্যাক করে দিচ্ছে। তো এই 3 ভাবে যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু খানিকটা আমাকে পসিবল আছে। আরেকটা যেটা কর্পোরেট ইউজ করে সেটা হচ্ছে MDM, মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট। সেইটা ফোনটাকে মধ্যে কিছু ইনস্টলই করতে দেয় না। তো এইরকম ধরনের কোনো যদি সফটওয়্যারের মধ্যে আগে থেকে ইনস্টল করে রাখা যায় তাহলে কিন্তু সেটা একটা অ্যালার্ট দেবে যে কিছু একটা হতে যাচ্ছে। তবে সব কিছুই বলার পর এই জিনিসটা তো একটা মিলিটারি গ্রেড সফটওয়্যার, তো মিলিটারি জিনিসটার মানে ইউজ করা উচিত বিদেশে, কারণ সাইবার ওয়ারফেয়ার তো খুব ভয়ঙ্করভাবে আসছে। তো সাইবার ওয়ারফেয়ারকে আমরা এড়াতে পারবো না, কিন্তু সাইবার সিভিল ওয়ারফেয়ার শুরু হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। সন্দীপ, অনেক ধন্যবাদ। আমি বলছি যে তার মানে শেষ অবধি প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা বলছে সেখানেই দাঁড়িয়ে আছে যে একেবারে ডিপ ফ্রিজে ফোন না ঢুকিয়ে কোনো উপায় নেই। এই মিলিটারি সফটওয়্যার তার এতটাই ব্যাপ্তি এবং এতটাই ক্ষমতা যে সাধারণ মানুষের গোপনীয়তার অধিকারটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। আমি ঠিক এইখান থেকে আমার পরবর্তী বিষয়ে আসব, যে বিষয় জোটবদ্ধ হওয়ার বিষয়, বিজেপি বিরোধীদের জোটবদ্ধ হওয়ার বিষয়ে যে ডাক কাল মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, বিজেপি কটাক্ষও করছে। দেখুন, हॉल लीडर लोगों को जाइए
आपको पार्टी को समझाइए, सब एक साथ में काम करने के लिए एक फंड बनाइए और एक फंड से अभी से प्लानिंग कीजिए। अगर आफ्टर डेथ कम्स द डॉक्टर, कुछ नहीं होता। 21 সালের 21 মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরবীনে 24 লোকসভা ভোট। দ্রুত বিজেপি বিরোধী জোট বাঁধার আহ্বান। বুধবার তৃণমূল নেত্রীর এই বার্তার পর রাতে দিল্লি পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর এটাই তার প্রথম দিল্লি সফর। বৃহস্পতিবার সকালে প্রথমে সংসদে এবং তারপর সুকেন্দু শেখর রায়ের বাসভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অনেকেই বলছেন রাজধানীতে তৃণমূলের এই তৎপরতায় স্পষ্ট 24-এ তাদের টার্গেট এখন মিশন দিল্লি। नेक्स्ट वीक में हम भी दिल्ली में जाने वाला हो 2-3 दिन के लिए, कि पार्लियामेंट जब चलते हैं सबको साथ भेंट होता है। अगर ये टाइम में शरद जी आप है, आपको उधर में चिदम्बरम जी सब वगैरह वगैरह सब है, आप लोग सोच लीजिए। अगर आप लोग एक मीटिंग बुला सकता है तो वी कैन अटेंड 27, 28, 29 ये 3 दिन में अगर आप एक मीटिंग कर सकता है तो हम लोग एटलीस्ट वी कैन सिट टुगेदर, एटलीस्ट वी कैन टॉक। তৃণমূল নেত্রীর মুখে জোট বাঁধার বার্তা, কংগ্রেসকেও স্পষ্ট আহ্বান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবিত বিজেপি বিরোধী জোট নিয়ে বামেদের ভূমিকা কি হবে? কোথাও আমাদের এখানে প্রিপোল অ্যালায়েন্স হয়নি, বরাবরই পোস্টপোল অ্যালায়েন্স হয়েছে। ফলে যারা একথা বলছেন, গতবারও বলেছিলেন, তাতে লাভ কিছু নেই। ওটা ভারতবর্ষের বাস্তবতা নয়, বরং বিজেপিকে সাহায্য করবে এই কথা। মমতা ব্যানার্জি তার মতো করে বলেছে বিজেপি বিরুদ্ধে লড়তে গেলে সকলের ঐক্যবদ্ধ হওয়ার কথা, আমরা তো অস্বীকার করি না। কংগ্রেস তো কখনো বলেনি বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হয়ে লড়াই করতে। কংগ্রেস তো বরাবরই সেই কথাই বলেছে যে বিজেপির মতো সাম্প্রদায়িক দলের সকলের বিরোধিতা করা উচিত। বিজেপি অবশ্য তৃণমূল নেত্রীর জোট তৎপরতাকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ। ভোটের আগে একটু জোট সবাই খেলা করে, কার্যক্ষেত্রে কোনো জোট দাঁড়াবে না। পর্যবেক্ষকদের অনেকে বলছেন 24 ফাইনাল হলে তার আগে সেমিফাইনাল হতে চলেছে 22-এ উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। সেখানে কি বিজেপিকে হারাতে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টি জোট বাঁধতে পারবে, নাকি এই জোট তৎপরতা সেই উত্তরপ্রদেশে গিয়ে ধাক্কা খাবে, যেখানে বাংলার পর আরও এক প্রেস্টিজ ফাইটের মুখোমুখি হতে চলেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। উত্তরপ্রদেশের লড়াইতে কে জেতে তার উপর অনেকাংশে নির্ভর করছে 24-এর লোকসভা ভোটের ভাগ্য। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আমি কংগ্রেসের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। অভিষেক, 24-এ ভোটের আগে জোট বাঁধতে হবে, না হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সাধারণ মানুষ ক্ষমা করবেন না, কোনো অসুবিধে নেই, কিন্তু বৈঠকেও কোনো সমস্যা নেই। কিন্তু বিরোধীরা বলছে বিরোধীদের যে সমস্যা সেটা 14তেও যা ছিল, 19-এও যা ছিল, 21-এও একই আছে। কি সেই সমস্যা? বিরোধী জোটের মুখকে আমি বলছি এই প্রশ্নের অভিষেক সমাধান হবে তো? এবং মুখ ছাড়া নির্বাচনে গেলে কি হয় সেটা 2014 আর 2019-এ জাতীয় স্তরে বিরোধীরা দেখেছেন এবং 2021-এ রাজ্য স্তরে বিজেপি দেখেছে। অভিষেক, তোমার সময় শুরু এখন। আচ্ছা সুমনদা, 2014-2019-এ যেমন ঠিক বিরোধীরা দেখেছে, তুমি সঙ্গত কারণে বলেছো, আবার 2004-কে যদি তুমি মনে রাখো, অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধে কিন্তু অ্যাকচুয়ালি ইউপিএর কোনো মুখ ছিল না। আমাদের কি ছিল? আমাদের ছিল ইস্যুর পরে মুখ আসে। 1 নম্বর। ইভেন ত্রিপুরার ক্ষেত্রে তুমি দেখতে পারো যে মানিক সরকারের বিরুদ্ধে কিন্তু বিজেপির কোনো মুখ ছিল না, বা যোগী আদিত্যনাথকে কিন্তু মুখ করে সমাজবাদী পার্টির বিরুদ্ধে লড়া হয়নি। সাফল্য এবং ব্যর্থতা, মুখ এবং মুখোশ নিয়ে আমি রাজনৈতিক ইতিহাস বলতে শুরু করলে এই 2 মিনিট ইজ নট সাফিসিয়েন্ট। এবার প্রশ্নটা তুমি যেটা করতে চেয়েছো অ্যাকচুয়ালি মুখের আড়ালে, সেটা হচ্ছে যে সম্পর্কের সমীকরণটা কি হবে, একদম কার নেতৃত্বে লড়বো। মানে আমরা স্বীকার করে নিই যেটা পিকে বলেছে, নেতৃত্বের প্রশ্নটা আমি অবশ্যই তোমায় উত্তর দিচ্ছি এবং ইতিহাস দিয়েই বলবো। এক হচ্ছে পিকে, তারপরে হচ্ছে আমাদের শরদ পাওয়ার, সবাই একটা কথা বলে দিয়েছে যে কংগ্রেসকে এপি সেন্টারে না রাখলে কিন্তু মানে বিজেপি বিরোধী জোট সম্ভব না, সেটা একটা হাস্যকর পর্যবসিত। এবার নেতৃত্ব, আমি তোমাকে আবার একটা ইতিহাসের কথা বলি। NDA 1 যখন সরকারে আসে তখন তার আহ্বায়কের নাম কি ছিল বলো তো? প্রকাশ সিং বাদল। সে কিন্তু প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিল না। নেতৃত্ব মানেই কিন্তু সবসময় মুখ হয় না। এবং আমি যে এই কথাটা বলছি, তোমরা সবাই, তুমি আমার থেকে অনেক বেশি দিন রাজনৈতিক আঙিনায় সাংবাদিকতা করেছো, অর্থাৎ নেতৃত্বের কিন্তু বিভিন্ন লেয়ার হয়, এটা 1 নম্বর। এবার 2 নম্বর হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কে নেতা হবে। নেতাটা 2টো জিনিসের উপর নির্ভর করে, একটা সংখ্যা, 2 হচ্ছে গ্রহণযোগ্যতা। এবার পাটিগণিতের বিচারে কংগ্রেস অনেক বেশি আসনে লড়ে,
এবার সেখান থেকে যদি কংগ্রেস বেশি আসন জেতে তাহলে কংগ্রেস নেতা হবে, কংগ্রেস না জিতলে তো, কংগ্রেস যদি না জেতে তাহলে বিজেপিকে হারানোর কোনো প্রশ্ন নেই। লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল অ্যাবাউট দিস, কারণ 250টা সিটে কংগ্রেসের সঙ্গে বিজেপির 1:1 ফাইট। সেখানে যদি কংগ্রেস ভালো ফল না করে, বাকিটা যদি 100%ও জেতে, তাহলে বিজেপি হারবে না। এটা পার্টিগণিত। সমীর চক্রবর্তী একেবারে পাটিগণিতের বাইরেও আরেকটা মন্তব্য অভিষেক করলো, সেটা হচ্ছে এপি সেন্টার, অর্থাৎ ভর কেন্দ্রে কংগ্রেসকে থাকতে হবে, নয়তো বিজেপি বিরোধী জোট দানাই বাঁধবে না। না না, একটা কথা সুমনবাবু এখানে আমি আপনাকে বলি, যে সবাইকে কিন্তু এক হতে হবে, এবং যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, বিরোধী ভোট ভাগ হতে দেওয়া যাবে না। যে যেখানে শক্তিশালী সেখানে প্রার্থী দেবে নিজেদের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে। তার কারণ আপনি যদি দেখেন, আমি অভিষেকের কথাটার পুনরাবৃত্তি করব না, আমি একটা অন্য অ্যাঙ্গেলে আসি। 2014 সালে বিজেপি 31% ভোট পেয়েছিল, 31%, পেয়ে 282টা আসন, 272 অ্যাবসলিউট মেজরিটি, 543টা আসন লোকসভায়, 272 নিরঙ্কুশ গরিষ্ঠতা, বিজেপি একাই 282, কিন্তু ভোটের সংখ্যায় কত? 31%, 31%। তার মানে 69 জন মানুষ বিজেপি বিরোধী ভোট দিয়েছে, নিজেদের মধ্যে ভোট কাটাকাটির সুবিধাটা নিয়ে গেছে বিজেপি। একই ঘটনার পুনরাবৃত্তি 2019 সালে বিজেপি একাই 303, ভোটের নিরিখের পার্সেন্টেজে যদি দেখেন বিজেপি পেয়েছে 37.46%, 37.46%। তার মানে বিরোধীরা ভোট পেয়েছে 62% বেশি। প্রায় সব সময় তাই হয়। আপনি তারও আরেকটু ফ্ল্যাশব্যাকে চলে গেলে ইউপিএ 1 আর ইউপিএ 2 দেখলে কংগ্রেস ক শতাংশ ভোট পেয়েছিল? সুমন বাবু আসছি, সেই জন্য কংগ্রেস অ্যাবসলিউট মেজরিটি পায়নি। ইউপিএ 1 এ কংগ্রেস 145টা আসন পেয়েছিল, বামেরা পেয়েছিল পায়নি, কিন্তু না পেয়ে 10 বছর সরকার চালিয়েছিল গোটা দেশে। ইউপিএ 2 তেও কংগ্রেস কিন্তু 206টা আসন পেয়েছিল সুমন বাবু, অ্যাবসলিউট মেজরিটি পায়নি। আবার আপনি ওই যে মুখের কথা অভিষেক নিয়ে আসছে, ও ঠিকই বলছে। আমি আরেকটু আগে থেকে ধরছি, 1977 সাল, ইন্দিরা বিরোধী জোট, নেতাকে জয়প্রকাশ নারায়ণ, তখন কি মোরারজি দেশাই মুখ হবে ঠিক হয়েছিল? আবার বলুন না অভিষেক, দ্রুত ওয়ান লাইনার। দেখো, সমস্যাটা হচ্ছে এই মুখের আগেও অনেক বেশি হচ্ছে ইস্যুটা আগে বুঝতে হবে। বারবার যে তোমরা বলো না যে 2021-এ মুখ ছিল না বলে বিজেপি হেরে গেছে, মুখ না থাকলেও হয়তো বিজেপি যুক্ত, যদি না তেলের দামটা 200 টাকা আর খাওয়ার তেলের দামটা মানে আমি বিজেপি ইস্যু এবং মুখে আসবো একবার। বিশ্বনাথ চক্রবর্তী, বিশ্বনাথ, আমি বলছি 2024 তো পরের ব্যাপার, পাঞ্জাব ইউপিতে তো 22-এ ভোট, জাতীয় স্তরে এই যে জোট, বিরোধীদের জোট বাঁধার সমস্যা অথবা সমাধান, আমি বলছি এইটা রাজ্য স্তরে করা যাবে তো? মানে পাঞ্জাবে আপ আর কংগ্রেস জোট করবে তো? মনে হচ্ছে তো কংগ্রেসটাই দুভাগে ভেঙে যেতে পারে। আমি বলছি ইউপিতে এসপি, বিএসপি, আপ, কংগ্রেস সবাই একসঙ্গে জোট বেঁধে লড়বে বিজেপিকে। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে অখিলেশ, মায়াবতী, কংগ্রেস, আপ একসঙ্গে লড়ছে, এই ছবি কি দেখা যাচ্ছে? আমি অন্তত এই ইঙ্গিত পাচ্ছি না। বিশ্বনাথ দা, দেখুন সুমন দা, ডেফিনেটলি 2019-এর লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর বিরোধীদের তরফ থেকে কোনো ঐক্যবদ্ধ একটা লড়াই বা ঐক্যবদ্ধ অবস্থা তৈরি করার মতন কোনো উদ্যোগ কেউ নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বলা যায় যে 2.5 বছর পরে নিলেন, এবং সেটা যথার্থই। কিন্তু একই সাথে যে বাস্তব রাজনীতির ছবিটা দেখতে হবে। প্রথমত যে নেতৃত্বের প্রশ্নটা আসতে বাধ্য, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন নাকি কংগ্রেসকে সঙ্গে নিয়ে নেতৃত্ব আসনে বসিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করবে প্রশান্ত কিশোর বা মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা যেমন একদিকে গুরুত্বপূর্ণ। আবার আঞ্চলিক স্তরে ইমিডিয়েটলি কি এখনই মানে অল্প সময়ের মধ্যেই কি জোটবদ্ধ হওয়া যাবে? আমার উত্তর না। কেন? কারণ প্রত্যেকটা যে সমস্ত রাজ্যগুলোতে নির্বাচন, বিধানসভা নির্বাচন বাকি আছে, সেখানে তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে বিএসপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস উত্তরপ্রদেশে আলাদা আলাদা লড়াই করবে। একইভাবে আপ পার্টি, বহুজন সমাজ পার্টি, তারা আলাদা আলাদা লড়াই করবে। আপনি যদি দক্ষিণ ভারতবর্ষে যান, সেখানেও রিয়ালিটি একই রকম। ওয়াইআরস কংগ্রেস অন্ধ্রপ্রদেশে, তারা কি টিডিপিকে সঙ্গে নিয়ে লড়াই করবে? না। তাহলে কার্যত বলা যায় যে এই বাস্তব রাজনীতিটাকে যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনি চাইলেও কিন্তু দ্রুততার সাথে আপনি একটা ঐক্যবদ্ধ মঞ্চ তৈরি করতে পারবেন না। আপনি হয়তো কতগুলো কনভার্জেন্ট পয়েন্ট তৈরি করতে পারেন, এবং সেই কনভার্জেন্ট পয়েন্ট তৈরি করাটাই আপনার কাছে সবচেয়ে বড় কাজ। এবং আঞ্চলিক বাস্তবতাও নিঃসন্দেহে আরেকটা বড় ফ্যাক্টর। আমি একবার শঙ্কর মণ্ডলের কাছে যাব। আমি যদি 24টা শঙ্করবাবু ফাইনাল ধরি, তার আগে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল রাজ্যগুলোর ভোট আছে। বিরোধীরা ঐক্যবদ্ধ যদি হয়, তাহলে পাটিগণিতের হিসেবে কিন্তু বিজেপির বিড়ম্বনা বাড়বে।
দেখুন, অঙ্কের হিসাব আর রাজনীতিতে পাটিগণিত চলে না। আসলে বিরোধীদের জোট মানে সোনার পাথর বাটি। আর মমতা ব্যানার্জি এখন গাইছে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এখন এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির ভাবনাটাকে আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আর পাটিগণিতের হিসাব যদি চলতো তাহলে ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপট অন্যরকম তৈরি হতো। এখন আঞ্চলিক দল তারা তাদের মতো কি করবে তারা বুঝবে, কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে চেস করবে একটা ইস্যুভিত্তিক, যে কথা কংগ্রেসের প্রতিনিধি এখানে বললেন, সেই ইস্যুটার প্রশ্নতেই তো আমাদের আসা দরকার। যে ভারতবর্ষের বিজেপি যে রাজনীতি করছে তাদের ধরে নিতে হবে যে সবটাই নাকি ভুল কাজ করছে। কংগ্রেসের অর্থনীতি কি ছিল? কংগ্রেসের নীতির বাইরে ভারতীয় জনতা পার্টি কোন জায়গায় গেছে? টুয়ার্ডস রামরাজ্য। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যে চিন্তাভাবনা, তারা যে গ্লোবালাইজেশন এবং লিবারালাইজেশনের পক্ষে সওয়াল করেছিলেন, সেখান থেকে ভারতীয় জনতা পার্টি তাকে আরও অনেক বেশি উন্নততর জায়গায় নিয়ে গেছে। অর্থাৎ লিবারাল জায়গাটাকে আমাদের বুঝতে হবে। আজকে যে ইন্টারনাল গ্লোবালাইজেশন, ইন্টারনাল লিবারালাইজেশনের পথ ধরে ভারতীয় জনতা পার্টি আজকের বিশ্বের মানচিত্রে যে জায়গা দখল করে নিয়েছে, সেই জায়গাকে কন্টেস্ট করবার জন্য ভারতবর্ষের মাটিতে কংগ্রেসের আমি শুধু দেখলাম আপনি রামরাজ্য উচ্চারণ করা মাত্র তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের প্রতিনিধি কিছু যোগ করতে চাইছেন। ওয়ান লাইনার প্লিজ, সমীর দা প্রথমে। প্রথম কথা হচ্ছে, শঙ্করবাবুকে আমি মনে করিয়ে দিচ্ছি যে ভারতবর্ষের মানুষ রামরাজ্য চায় না পেট্রোল ডিজেলের দামটা কমাতে চায়। পেট্রোল ডিজেলের দাম আপনারা দাঁড়ান, আপনি যখন বলেছেন আমি কিন্তু বলিনি, আপনি একটু থামুন। যে আন্তর্জাতিক বাজারে যখন ক্রুড অয়েলের দাম কমে, ভারতবর্ষে কিন্তু 102 টাকা পার হয়ে গেছে। এই উত্তরটা দেবে, এই উত্তরটা দিন। কৃষকরা 10 মাস ধরে রাস্তায় বসে আছে, আপনার প্রধানমন্ত্রী 1 মিনিট সময় হয়নি তাদের সঙ্গে দেখা করার, কথা বলা। এই জায়গায় গেছে আপনাদের সঙ্গে শরিক দলরা, আকালিরা ছেড়ে চলে গেছে। অভিষেক দ্রুত ওয়ান লাইনার। আচ্ছা, সমস্যাটা হচ্ছে যে শঙ্করবাবু এক্ষুনি বললেন যে কংগ্রেসের অর্থনীতি বাদ দিয়ে বিজেপি কোনো অর্থনীতি করেনি। আমি নিশ্চিত আজকে বাড়ি গিয়ে শঙ্করবাবু একটা শোকজ পাচ্ছেন যে কংগ্রেসের অর্থনীতিটাই যে বিজেপি ফলো করছে, এটা উনি এখানে এসে চ্যানেলে বললেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কংগ্রেসের অর্থনীতির ভেতর একটা বেনিভোলেন্ট রাষ্ট্রের ব্যাপার ছিল, যেখানে বলা হতো লিবারালাইজেশন হবে কিন্তু মিউচুয়াল বেনিফিটের ভেতর। কংগ্রেসের সময় শুধু গত মাসে এক্সটার্নাল ডেট হয়েছে $572 বিলিয়ন। রামরাজ্যের যে সংজ্ঞাটা বলছেন, রামরাজ্য মানে যদি মূর্তি হয় তাহলে এক, আর যদি সুশাসন হয় তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের ছাত্রগুলোর কি অবস্থা হচ্ছে, আমাদের চাকরির অবস্থা কি হচ্ছে। অভিষেক, সাধারণ মানুষের কথা আসছে, আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IM সুমন দে, অসংখ্য মন্তব্য আসছে এই জোট এবং জোটের ডাক নিয়ে। সাধারণ মানুষ কি বলছেন আমি দ্রুত একবার কয়েকটা মন্তব্য নেওয়ার চেষ্টা করব। নীলাঞ্জন পাল তিনি লিখছেন, জোট সরকারের পূর্ব অভিজ্ঞতা থেকে মানুষ আর সেই পথে হাঁটবে বলে মনে হয় না। কৌশিক দাস লিখছেন, মোদী বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সব থেকে এগিয়ে সেটা বলার অপেক্ষা রাখে না। গৌতম বাগুই লিখছেন, আমরা সবাই রাজা, নীতি নিয়ে চললে ঐক্য থেকে অনৈক্য বেশি স্পষ্ট হবে। পৌলমী বসু লিখছেন, ভারতবাসী বাংলার মেয়েকেই চায় কিনা সেটা দেখার বিষয়। দিব্যেন্দু পাল লিখছেন, যদি বিরোধী জোট ব্যর্থ হয় তাহলে সেখান থেকে শিক্ষা নেওয়া যাবে, আর সফল হলে দেশটারই পরিবর্তন হবে। অসীমেশ গোস্বামী লিখছেন, বিরোধী ঐক্যের খুব প্রয়োজন, কিন্তু কংগ্রেসের নেতৃত্বাধীন হলে ভালো হয়। স্বরূপ চট্টোপাধ্যায় লিখছেন, 2019-এর সেই মিটিং আর সেকুলার ফ্রন্ট মনে আছে তো? সেই ফ্রন্টের অনেকেই আজ রাম নাম গাইছেন। রাজীব সেনগুপ্ত লিখছেন, বিজেপি বিরোধী যে কোনো জোট সবসময় স্বাগত, তবে প্রাক্তন এনডিএ শরিকরা বিরোধিতার প্রশ্নে কতটা আন্তরিক হবে সেটাই এখন দেখার। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব। জোট নিয়ে প্রথম একটি মন্তব্য ছিল, একজন বলছেন নীলাঞ্জন পাল, জোট সরকারের পূর্ব অভিজ্ঞতা থেকে মানুষ আর সেই পথে হাঁটবে বলে মনে হয় না। পূর্ব অভিজ্ঞতা জোট সরকারের কিরকম মানুষের, এই প্রতিবেদনে তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক এবং তাই নিয়ে বাম কংগ্রেসের প্রতিক্রিয়া এবং অবশ্যই বিজেপির কটাক্ষ আছে। দেখুন। They bulldoze the democracy, they have finished the federal structure. हमारा इंटरेस्ट एक ही है, देश को बचाना। अभी से प्लानिंग कीजिए। 21-এর বিধানসভার লড়াইয়ে জিতে উজ্জীবিত মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই 24-এর লোকসভা ভোটের জন্য ওয়ার্ম আপ শুরু করে দিয়েছেন। কিন্তু এই জোট তৎপরতার মধ্যে রাজনৈতিক মহলে উঠছে সেই বহু পুরনো প্রশ্ন। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী জোটের মুখ কে হবেন?
নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা এবং তাদের যতজন আছেন তারা ডেলি প্যাসেঞ্জারি করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গেলেন। অবিজেপি শক্তিকে যখন এক জায়গা করার জায়গাটা আসছে, সেই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই তার অন্যতম কারিগর এবং অন্যতম ভর কেন্দ্র। লোকসভার 543টি আসনের মধ্যে অন্তত 188টি আসনে বিজেপি কংগ্রেসের মুখোমুখি লড়াই। সেই নিরিখে দেখলে বিজেপি বিরোধী জোট হলে তার মুখ রাহুল প্রিয়াঙ্কা হবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, পাওয়ার কিংবা অন্য কেউ? জোটের কথা মুখে থাকলেও জোটের মুখ নিয়ে প্রশ্ন উঠলে কারুর কাছে উত্তর নেই। वो पहले भी रह चुकी है राष्ट्रीय राजनीति में, तो कौन नई बात है? आपको लगता है कि 2024 का जो चुनाव है उसमें क्या उनका नेतृत्व हो सकता है? ये तो उन पर निर्भर करता है। बेसिकली कार्यक्रम ज़्यादा महत्वपूर्ण है। व्यक्ति केंद्रित विमर्श से आत्म केंद्रित राजनीति का जन्म होता है और उसका नतीजा हमने 2014 से देखा है। सबसे बड़ी ज़रूरत आज के दिन में है जन सरोकार के मुद्दों को इकट्ठा करना, उस पर कदम आगे बढ़ाना। কটাক্ষের সুরে বিজেপির বক্তব্য, বিরোধীরা মুখ খুঁজুক, মানুষ তাদের মুখ আগেই খুঁজে নিয়েছেন নরেন্দ্র মোদী। আগে তো মুখ ঠিক করুন, ক্যাপ্টেন ঠিক করুন, তারপরে তো মাঠে নামবেন। কে ক্যাপ্টেন? রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব, মায়াবতী, শরদ পাওয়ার? কে ক্যাপ্টেন? কে? আগে টিম তৈরি করুন, ক্যাপ্টেন ঠিক করুন, তারপরে তো টস করবেন। টস পর্যন্তই পৌঁছতে পারেন। 19-এর লোকসভা ভোটের আগে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীরা একজোট হলেও সেই জোটের কোনো মুখ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে ব্রিগেডে বিরোধী জোটের বিরাট সমাবেশ হলেও তৃণমূল নেত্রী নিজেকে মুখ হিসেবে তুলে ধরতে চাননি। বাস্তবে সেই সুযোগও আসেনি। ভোটের ফলে মোদী ঝড়ের সামনে বিরোধীরা কোনো দাগই কাটতে পারেনি। 2009-এ ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহারের পর মায়াবতীকে সামনে রেখে কেন্দ্রে তৃতীয় বিকল্পে ডাক দিয়েছিলেন প্রকাশ কারাট, যদিও শেষ পর্যন্ত সেই চেষ্টা মুখ থুবড়ে পড়ে। আবার বিরোধী জোট দানা না বাঁধায় ভোট কাটাকুটির ফলেও বিজেপি অনেকবার সুবিধে পেয়েছে। 2017 সালে গুজরাট বিধানসভা ভোটের ফল কাটাছেঁড়া করে দেখা যায় শরদ পাওয়ারের এনসিপি এবং মায়াবতীর বিএসপির ভোট কাটাকুটির ফলে কংগ্রেস অন্তত 10টি আসনে হেরে যায়। 24-এ কি হবে? ইতিহাসের পুনরাবৃত্তি নাকি নতুন ইতিহাস? উত্তর দেবে সময়। দীপক ঘোষ, আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। ঘণ্টাখানেকের এই সফরের এই পর্বে আমি আপনাদের সামনে দুটো ঘটনার প্রতিবেদন রাখব। এই দুটো ঘটনা কিছু মিল আছে, অমিলও আছে, কিন্তু সবথেকে বড় মিল আমাদের উদ্বিগ্ন করছে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে। কেন করছে তার বিস্তারিত বিশ্লেষণে আসবো, কিন্তু তার আগে প্রথমে দেখাবো উত্তর 24 পরগনার হারোয়ার ঘটনা, যেখানে ভেরি দখলের বিবাদকে কেন্দ্র করে দুটো প্রাণ ঝরে গেল এবং এই ট্র্যাডিশন বাম আমল থেকে আজ অবধি সমানে চলছে। কেন তার বিশ্লেষণে আসবো, কিন্তু তার আগে প্রথম প্রতিবেদন। আমি আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, ভদ্রলোকের মতো সুন্দরভাবে সুস্থভাবে দলকে আরো শক্তিশালী করতে হবে, আরো সুনাম অর্জন করতে হবে, উন্নততর তৃণমূল কংগ্রেস তৈরি করুন। 21শে জুলাই উপলক্ষে দলনেত্রীর এই বক্তব্য শুনে বেরোনোর পরই উত্তর 24 পরগনার হারোয়ায় ট্যাংরাবাড়িতে গুলিতে ঝাঁঝরা হয়ে যান এক তৃণমূল কর্মী ও তৃণমূল সমর্থক এক বৃদ্ধা। অভিযোগ, খোদ তৃণমূলের অঞ্চল সভাপতির মদতে তৃণমূল বুথ সভাপতির বাড়ি থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে গুলি বৃষ্টি হয়। বাড়ি ঢোকার মুখেই ওরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। বাড়ির পাশ থেকে সভাপতি ভাস্কর দাসের, বুথ সভাপতি ভাস্কর দাসের বাড়ি। স্থানীয় সূত্রে দাবি, ভেরির দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ, কোটি কোটি টাকার খেলা। এই গন্ডগোল মেছেঘেরির তলাবাজি টাকাকে কেন্দ্র করে দুই শাসক নেতার আকচাকচির জেরে 21শে জুলাই উপলক্ষে ট্যাংরামারিতে দুটি আলাদা অনুষ্ঠান হয়। একটির আয়োজক ছিলেন স্থানীয় যুব তৃণমূল নেতা তাপস রায়, অন্যটির দায়িত্বে ছিলেন তৃণমূল অঞ্চল সভাপতি ঘনিষ্ঠ ভাস্কর দাসের অনুগামীরা। তৃণমূল কর্মীদের আরও অভিযোগ, অঞ্চল সভাপতির মদত থাকায় বুথ সভাপতি ভাস্কর দাস কাউকে রেয়াত করতেন না। হাঁড়িকোড়া আজ আমফানে আসলো, সে বিক্রি করছে। আমি বলছি এরকম করলে এমএলএ শুনলে কি, আমাদের উষারানী মণ্ডল যে এমএলএ শুনলে আরও যারা আছে শুনলে কি বলবো? বলছে আমার যা মোস্তান পোষা আছে ওইসব উষারানী মণ্ডল কী করবে, স্বয়ং মমতা ব্যানার্জি হলেও কিছু করার লাইন নেই। আশঙ্কাজনক অবস্থায় 5 তৃণমূল কর্মী আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তৃণমূলের গোষ্ঠীকণ্ডল মাদার ভার্সেস যুব, ওখানে বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন গোষ্ঠীর আবার গ্রুপ আছে। সেই গোষ্ঠীর গ্রুপে বলি হতে হচ্ছে তৃণমূলের অপর গোষ্ঠীর। যারাই করুক পার্টি এটাকে বরদাস্ত করে না। হাড়োয়া থানার ওসি তিনি খুব সক্রিয় রয়েছেন, দল থেকে কোনো টাকা নেওয়া হয় না। তৃণমূল বুথ সভাপতি সহ 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক তৃণমূলের অঞ্চল সভাপতি। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।
সমিতা, 21শে জুলাই শহীদ দিবস ব্লকে ব্লকে পালন হচ্ছে। এই অনুষ্ঠান শেষ হলো, একই দলের, আপনাদের দলের দুই গোষ্ঠীর গোলমাল ভেরির দখল নিয়ে। একেবারে অর্থনীতিটা খুব স্পষ্ট, গুলি বোমা সমস্ত চললো, কার্যত গুলিতে ঝাঁঝরা হয়ে দুটো প্রাণ চলে গেল, একজন বয়স্ক মহিলা, একজন তরতাজা যুবক। আপনি এক্ষুনি বলবেন, এবং আমি আপনার সঙ্গে একমত হবো যে হ্যাঁ, তো বাম আমলেও এইরকম ঘটনা প্রচুর ঘটেছে, ঠিকই তো। উত্তর 24 পরগনা একটা বিস্তীর্ণ ভেরি এলাকা, সেখানে একটাই শাসন চলে, সেটা বোমা বন্দুকের শাসন, সেটা পেশির শাসন, জোরজার মুলুক তার। কিন্তু 10 বছর তৃণমূলের সরকার হয়ে গেল, ছবিটা পাল্টাবে না কেন সমিতদা? আমি এখানে প্রথমেই সুমনবাবু একটা কথা বলবো, দলমত নির্বিশেষে পুলিশ যে 21 জনকে গ্রেপ্তার করেছে, দরকার হলে প্রকৃত দোষীকে খুঁজে বের করে উপযুক্ত সাজা দিন। এই জিনিস বন্ধ হওয়ার প্রয়োজন। কে তৃণমূল করে কে বিজেপি করে পরে, আগে আইন শৃঙ্খলা সেখানে ঠিক করতে হবে। এক, দ্বিতীয় নম্বর হচ্ছে, আবার বলছি, দল নয়, এই 21 জনের মধ্যে তৃণমূলের বুথ সভাপতি এবং যারা মানে আমাদের সাংবাদিকরা বলছেন প্রায় প্রত্যেকে তৃণমূল কর্মী, একেবারে সক্রিয় তৃণমূল। একটা কথা সুমনবাবু এখানে আমি বলি আপনাকে, সমাজ বিরোধী হয়। তারা কখনো কখনো নিজেদের স্বার্থটাকে রাখার জন্যে কখনো কখনো কোনো রাজনৈতিক দলের পতাকাটা তুলে নেন হাতে, এবং এরা বেশিরভাগই স্বঘোষিত। মূল ব্যাপারটা হচ্ছে কিছু সমাজ বিরোধী এবং ভেড়ি দখলকে কেন্দ্র করে। আমি তো আবারও বলছি যে শুধু নিন্দনীয় ঘটনা নয়, যেদিন দাঁড়িয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উন্নততর তৃণমূলের কথা, আমি বিশ্বাস করি না কোনো তৃণমূল কংগ্রেস কর্মী এই জিনিস করতে পারেন। এরা সমাজ বিরোধী, সমাজ বিরোধীদের বলছেন সমাজ বিরোধী। আমি আমার পরের প্রতিবেদনটা এখানে যাব, সেটা হচ্ছে বিরাটি। ওই উত্তর 24 পরগনার এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে বিরাটিতে একজন তৃণমূল কর্মীকে খুন হতে হলো। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে যিনি খুন করেছেন সেই অভিযুক্ত, স্পষ্ট বিজেপি যোগ আছে এবং একেবারে শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তার ছবি টবিও আছে, আমি সেটাই আসবো। কিন্তু তার আগে এই ঘটনা, আমি বলছি সার্বিকভাবে কয়েক ঘন্টার মধ্যে একদিকে হারোয়া, অন্যদিকে এই বিরাটির ঘটনা আমাদের শুধু স্তম্ভিত করেছে তা নয়, উদ্বিগ্ন করেছে। দেখুন কেন। তৃণমূলের 21শে জুলাইয়ের শহীদ স্মরণের রাতেই উত্তর 24 পরগনার বিরাটিতে শুটআউটে খুন হলেন তৃণমূল কর্মী। দুটি বাইকে 4 জন এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালায়। 1 মিনিটে 5টি গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্তের শরীর। কপালের মাঝখানে গুলি, বুকের দুদিকে গুলি। তৃণমূলের অভিযোগ, খুনের ঘটনায় বিজেপির হাত রয়েছে, আর নিজেদের দাবির সপক্ষে এই ছবিগুলি হাজির করেছে তারা। ছবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি সাংসদ অর্জুন সিংহের সঙ্গে যাকে দেখা যাচ্ছে তার নাম বাবুলাল। তৃণমূলের দাবি, বাবুলাল বিধানসভা নির্বাচনের আগে অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ দেন। শাসক শিবিরের অভিযোগ, বুধবার সকালে বিরাটির 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল অফিসের কাছেই অশান্তি বাঁধানোর চেষ্টা করেন বাবুলাল। তার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে মহারাজ নামে আরেক তৃণমূল নেতা ও তার অনুগামীরা। সংঘর্ষে জখম হন বাবুলাল। তৃণমূলের অভিযোগ, সেই রোষেই রাতে মহারাজের গোষ্ঠীর সদস্য বলে পরিচিত তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্তের উপরে হামলা চালায় বাবুলালের অনুগামীরা। বাবুলাল তো অর্জুন সিং এবং বিভিন্ন বিজেপি নেতাদের সাথে লোকসভা ভোটে তার ছবি আমরা ফুটেজ পেয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের সঙ্গে তার ছবি আছে। যদি ছবির রাজনীতি হয় তাহলে অনেক ঘাটাঘাটি করলে সে তাদের সঙ্গেও ছবি পাওয়া যাবে। এ নিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ জানিয়েছেন, অনেকেই ছবি তুলতে আসে, সম্ভবত তৃণমূলে থাকাকালীন ছবি তুলতে এসেছিল, আমি চিনতে পারছি না। তৃণমূলের সঙ্গে তৃণমূলের একটা গোষ্ঠীর কোনো না কোনো গোলমাল লেগে যাচ্ছে। আগামী দিনে কারা কিভাবে কি ইনকাম করবে তার জন্য একটা লড়াই চলছে। এই লড়াইয়ের কারণেই আজকে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব নেই, দুষ্কৃতীরা এই দুষ্কর্মটা করেছে, তাদের পেছনে বিজেপি আছে। এ নিয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলেও ফোন ধরেননি শুভেন্দু অধিকারী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যেভাবে 1 মিনিটে 5টা গুলি চালিয়ে খুন করা হয়েছে তা কোনো শার্প শুটারের কাজ। প্রকাশ সিনহা, সুদীপ্ত আচার্য, সমীরণ পাল, এবিপি আনন্দ। আমি চেস ক্লক ফরম্যাটে রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব। পঙ্কজদা, একই দিনে পরপর দুটো ঘটনা একই জেলায়। একটা ঘটনায় প্রকাশ্যে দীর্ঘক্ষণ গুলির লড়াই, বোমা ইত্যাদি চলল, 2 জন মানুষ গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন। আরেক ঘটনায় 1 মিনিটে 5টা গুলি চলল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। আমি বলছি মুম্বাই আন্ডারওয়ার্ল্ড বা হিন্দি ফিল্মের দৃশ্য যদি ফুটেজ থাকতো তাই মনে হতো। পঙ্কজদা। সাধক রামপ্রসাদ হালি শহরে তার সাধন কুটিরে বহু বছর আগে গিয়েছিলেন, চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার স্বাদ নেই মাগো, পাই যেন দুবেলা খেতে। এখন কাশিতে অন্নপূর্ণার ওখানে
কেউ অভুক্ত থাকে না। কিন্তু বেঙ্গলে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তো মা অন্নপূর্ণার থেকে এক কাঠে এগিয়ে। উনি বলছেন কেউ অভুক্ত থাকবে না, কিন্তু আমি বাড়িতে রেশন পৌঁছে দেবো। রথীন ঘোষরা এখন বাড়িতে রেশন পৌঁছে দিচ্ছে, কাজে এখানে আমলাশালও হবে না, কেউ না খেয়েও থাকবে না, এটা উনি এনশিওর করেছেন। কিন্তু আপনি এইটা ভুলে গেলে চলবে না যে মানুষের যখন পেটের জ্বালাটা চলে যায় তখন তার আরও এগিয়ে যায়। উন্নততর বামফ্রন্টের কথা বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, আর উন্নততর টিএমসির কথা বলছেন মমতা ব্যানার্জি, কিন্তু তলাটা তো ফোপড়া, কয়লা, বালি আর ভেরি, এতে 25 থেকে 30 হাজার কোটি টাকা লগ্নি খাচ্ছে, যে যা পাবে লুটে নেবে। আজ থেকে 1.5 মাস আগে আপনাদের প্রতিবেদনে দেখিয়েছিলেন জগদীশপুর, হাওড়া জগদীশপুরের একজন অঞ্চল প্রধান, তাকে হাওড়া কমিশনারেট পুলিশ অ্যারেস্ট করেছিল। 7খানা হোটেল, 10টা গাড়ি, আর তার কতগুলো স্করপিও, তার কোনো হিসেব নেই। কত মানুষকে সে মেরে দিয়েছে তার ঠিক নেই। সেই সাধের আপনার টিএমসি সমর্থক, যখন তাকে পুলিশ যখন অ্যারেস্ট করলো তখন তার এই কুকীর্তিগুলো জানা গেল। শুধু আপনার দল বাড়ালে হবে না, মমতা ব্যানার্জি একা সব কিছু করতে পারবেন না। এই সমীর বাবুদের এখন কাজ হচ্ছে উন্নততর টিএমসি করতে গেলে পার্জিং করতে হবে, পার্গেশন দরকার, এবং সেইটা না করতে পারলে সমীরদা বলছিলেন যে পুলিশ দলমত না দেখে গ্রেফতার করেছে, 21 জন গ্রেফতার হয়েছে, তাদের মধ্যে তারা তৃণমূল কর্মী, তার ভেতরে পদাধিকারীও আছেন, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, মানবেন? সমীর চক্রবর্তী 1973 সাল থেকে কংগ্রেস করতেন। মমতা ব্যানার্জির আগে উনি রাজনীতি করেছেন, আমি জানি। উনি খুব ভালো করে জানেন এগুলো যে আইওয়াস। ওই অঞ্চল সভাপতিকে মাজায় দড়ি দিয়ে প্রকাশ্যে হাঁটিয়ে নিয়ে যেতে হবে এবং বলতে হবে দল থেকে তুমি বহিষ্কার, দেখবেন জারিজুরি খতম। এইটা করতে পারলে আমলারা বল পাবে। আমলারা বুকে বল পাচ্ছে না, আমলারা জানে এইটা অ্যাকশন নিলেই আমাকে শীতলকুচি বদলি করবে দেবাংশী সাহার মতো। কে বদলি হতে চায় বলুন তো ক্যালকাটার মধু ছেড়ে? এই টোটাল একটা ভিশাস সার্কেল আছে, যেটা সমীর চক্রবর্তীদের ক্ষমতা নেই এখানে ঘা দেওয়ার। ঘা দিতে গেলেই ধস নামবে। আমি দ্রুত একবার শঙ্কর মণ্ডলের কাছে যাব। শঙ্কর বাবু, একেবারে বিরাটির ঘটনায় যার মূল অভিযুক্ত যে তার বিজেপি যোগ আছে, তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে এবং ছবি দিয়ে অভিযোগ করেছে। না, বিষয়টা তো এইরকম জায়গায় দাঁড়াচ্ছে। আসলে মমতা ব্যানার্জি 2011 সালে এই বামপন্থের, উন্নততর বামপন্থের বিরুদ্ধাচরণ করে বলেছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আর গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা আমাদের শুধুমাত্র সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে সচিত্র ভোট হলেই যে হবে তা নয়। এই যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, এই ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের বিরুদ্ধে একটা বিষেধাগার করে পশ্চিমবাংলার মাটিতে একটা সুস্থ রাজনীতির বাতাবরণ তৈরি ছিল। আমি তৃণমূলের পাঠ বুঝলাম, বিজেপি কি এই রাজনীতির অপরাধীকরণের আওতার বাইরে আছে নাকি? পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার কার হাতে? পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার দায়িত্ব হচ্ছে পশ্চিমবাংলার পুলিশ এবং পশ্চিমবাংলার রাজ্য সরকার। সেই রাজ্য সরকার, সেখানে বিজেপি যোগ আছে না তৃণমূলের যোগ আছে, তাকে তদন্ত করে বের করে তাকে যথোপযুক্ত শাস্তি প্রদান করার দায়িত্ব অবশ্যই। দ্রুত একবার অভিষেকের কাছে যাব। অভিষেক, আবার বলছি, এক জেলায় কয়েক ঘন্টার ব্যবধানে প্রাণ ঝরে যাচ্ছে এবং দুটো এত বড় ঘটনা। সুমনদা, উত্তর 24 পরগনা আমার নিজের রাজনৈতিক জায়গা, আমার জন্মের জায়গা। এখানে মাছের ভেড়ি আছে, ইটের ভাটা আছে, এখানে প্রমোটিং আছে, এবং এগুলো প্রত্যেকটাই কাঁচা টাকা। আমি কয়েকজনের নাম বলছি। জাস্ট 2 দিন আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী কার এগেনস্টে অভিযোগ করলো? শেখ শাহজাহান, দুজনেই তৃণমূলের। ছেড়ে দাও, মিনাখার বাবু মাস্টার। মুকুল রায় যখন যে দলে থাকে তখন সে দলে থাকে। তার প্রাথমিক পরিচয় কি? তার প্রাথমিক পরিচয় হচ্ছে তোলাবাজ। তোমার মনে আছে বাবু মাস্টারের নেতৃত্বে বুথের পর বুথ কিভাবে লুট হয়েছে? সেই বাবু মাস্টার কিছুদিন আগে বিজেপির পোস্টার বয় ছিল। ছেড়ে দাও। তোমার মনে আছে ভজাই সর্দার? একটু আগে পঙ্কজদা নাম বলছিল। সমস্যাটা কোথায় বলো তো? সমস্যাটা হচ্ছে যে প্রশ্রয় এবং প্ররোচনাটা হচ্ছে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজনীতির ভেতর ঢুকে গেছে। এবং অনেস্টলি আমি বলছি, আমি যখন এবার ভোটে লড়তে নেমেছি আমি খুব অবাক হয়ে গেছি যে আমার সাধারণ মানুষরা বলছেন যে শিক্ষিত মানুষরা তোমাদের মতো আসছে না, আসবার পরেও তারা ভোট দিচ্ছে, অন্য ব্যাপার। কিন্তু এইটা হচ্ছে আমাদের সবথেকে বড় ডিকোটমি। সুমনদা, আমি 3টে জায়গা থেকে বলতে চাই। একটা হলো যে এটা ঠিক, আপনি যদি এদেরকে ভোটে ব্যবহার করেন, আপনি যদি আপনার দলীয় স্বার্থে ব্যবহার করেন, আপনি যদি বিরোধী শূন্য রাজনীতি করবার জন্য এই স্থানীয় নেতাদের ব্যবহার করেন, তাহলে স্থানীয় নেতারা বলবেই
যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এসেও কিছু করতে পারবে না রে, আমি দেখে নিব তোকে। মানে বুঝলাম বিশ্বনাথ দা, কিন্তু এখানে মানে আমি বলছি যে ধোয়া তুলসী পাতা তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। এই যে দীর্ঘ তালিকাটা অভিষেক খানিকক্ষণ আগে বললো, তার ভেতরে একটি নাম ছিল যে সবাই এতদিন এই নির্বাচনের আগে অবধি জানতেন যে আচ্ছা তৃণমূল কংগ্রেসের বাহুবলী, রাতারাতি 2 মাস আগে তিনি বিজেপির নেতা হয়ে গেলেন। নেতা আমি আবারও বলছি যে আপনি 10 বছর শাসন করেছেন, এই গুন্ডাদেরকে দমন করার দায়িত্ব তো আপনার। আপনি প্রশাসনিক কি সদিচ্ছা দেখাতে পেরেছেন? আপনার দলে যখন ছিল তখন আপনি একটাও মামলা দেননি এদের বিরুদ্ধে। আপনার দলের বাইরে চলে গেলে আপনি মামলা দিচ্ছেন। আপনি একটা ইম্পার্শিয়াল প্রশাসন যদি চালাতে হয় 3টে জায়গাকে অ্যাড্রেস করতে হবে। একটা হলো রাজনৈতিক সদিচ্ছা, দ্বিতীয় হলো যে পুলিশকে মিনিমাম লেভেলে একটা অটোনমি দিতেই হবে আপনাকে, আর পুলিশের যে মডার্নাইজেশন। আমি বারবার বলছি পশ্চিমবাংলাতে প্রতি লক্ষ জনসংখ্যা পিছু মাত্র 80 জনের মতন পুলিশ, স্থায়ী পুলিশ আছে, যেটা ভারতবর্ষের গড় 111, এবং পশ্চিমবাংলাতে এখনো প্রায় 1.5 লক্ষর মতন পুলিশ স্থায়ীভাবে নিয়োগের ভ্যাকেন্সি আছে। আপনি কি করছেন? সিভিল পুলিশ দিয়ে চালাচ্ছেন। ল অ্যান্ড অর্ডার এভরিডে যে মেনটেন করা, আপনার যে গোয়েন্দার থেকে মিনিমাম লেভেলে পাড়ায় পাড়ায় খবর নিয়ে সেটাকে জড়ো করা, আপনার তো দৈনন্দিন রুটিন কাজ কিছুই হচ্ছে না। বেশ পঙ্কজ দা, দ্রুত 3টে জায়গা বলছেন বিশ্বনাথ চক্রবর্তী। 1 রাজনৈতিক সদিচ্ছা, 2 হচ্ছে পুলিশের আধুনিকীকরণ এবং পুলিশকে কাজের স্বাধীনতা দেয়া। রং পুলিশের ইনফ্রাস্ট্রাকচার এবং রিসোর্স মমতা ব্যানার্জি যতটা বাড়িয়েছেন, এতটা জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরাও বাড়াতে পারেননি। কিন্তু যেটা মমতা ব্যানার্জি পারেননি সেটা হচ্ছে আইপিএসদের ডেকে বলতে পারেননি যে তোমাদের ফ্রি হ্যান্ড দিলাম, রং না দেখে বাছাই না করে দলমত নির্বিশেষে আসামিকে অ্যারেস্ট করো। এইটা বললে কিন্তু আর কোনো জায়গায় কেউ বাড়তে পারতো না। সেটা দ্যাট ইজ ল্যাকিং ইন বেঙ্গল। সমীর চক্রবর্তী। পঙ্কজবাবু আমার দীর্ঘদিনের পরিচিত লোক, 90-এর দশকের মাঝামাঝি, তখন উনি কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ। আমি পঙ্কজবাবুর কাছে একটা বিনীতভাবে প্রশ্ন করছি, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই তো তৃণমূলেদেরও গ্রেপ্তার করছে, সমাজবিরোধী হয়। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও পুলিশকে নির্দেশ দিচ্ছেন না যে তৃণমূল কংগ্রেস হলে ছেড়ে দিতে হবে। আপনি যে কিছুক্ষণ আগে আরেকটা পরিসংখ্যান দিলেন পঙ্কজবাবু, বা পঙ্কজ দা বলি আমি ব্যক্তিগতভাবে, পঙ্কজ দা আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে যে ওই যে অনেকগুলো স্করপিও গাড়ি ফাড়ি উদ্ধার হয়েছে, কে গ্রেপ্তার করলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এই উত্তরটা দেবেন। আজকে যে ঘটনাটা আপনি দেখালেন হারোয়ার, গ্রেপ্তার কে করলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এই উত্তরটা দিচ্ছি আপনাকে। এবার আপনি বললেন কোমরে দড়ি বেঁধে ঘুরিয়ে দেখাতে হবে। আপনিও যখন এসেছিলেন কজনকে কোমরে দড়ি বেঁধে ঘুরিয়েছিলেন, যখন রাজীব ব্যানার্জি দল করলো তখন মাত্র অ্যারেস্ট হলো, তার আগে অ্যারেস্ট হয়নি। তার আগে অ্যারেস্ট হয়নি। এই উত্তরটা দিন না যে আপনি কজনকে, আপনিও তো এসপি ছিলেন মালদা থেকে আরম্ভ করে বহু জায়গায়, আমি জানি, আমি তখন থেকে আপনাকে চিনি। সুতরাং আপনি কজনকে কোমরে দড়ি বেঁধে ঘুরিয়েছিলেন নাকি সিপিএমের ভয়ে আপনি কিছু ঘটেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রং নয়, জানেন না টেলিভিশন চ্যানেলে বাজে কথা বলবেন না, জানেন না বাজে কথা বলবেন না। যা কি করেছি জান দিয়ে রেকর্ড দেখে আসুন, রেকর্ড দেখে আসুন কি জান। আমি শুধু আবার বলছি যে এই অনুষ্ঠানের এই পর্বটা আমরা করলাম শুধুমাত্র গতকালের ঘটনা, পর কয়েক ঘন্টার ব্যবধানে একই জেলার 2টি ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে, এবং সেই জায়গা থেকে অবশ্যই অত্যন্ত সিরিয়াস আলোচনার মাঝে রসিকতার সময় নয়, কিন্তু কি করব, এই সময়টা হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রের। দেশের মধ্যে এত বিতর্কেও রক্ষে নেই, এবার বিভিন্ন কেলেঙ্কারি রাজ বিদেশ থেকে এসে পৌঁছচ্ছে ভারতেও। একদিকে ভারতে তৈরি কোভ্যাক্সিন কেনায় আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হলো ব্রাজিলে, আবার রাফায়েল নিয়ে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে ফ্রান্স। আর এই সমস্ত কিছু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে বিরোধীরা। এই নিয়েই আমাদের আজকের ব্যঙ্গচিত্র। এমনিতেই এত ঘটনার ঘন ঘটার, তার উপর আবার আন্তর্জাতিক কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ